গণহত্যা দিবসে নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের, টেকসই পরিকল্পনার তাগিদ বিশ্লেষকদের। সম্পর্কের সাথে কিছু যোগাযোগ রেখে একটা বলা চলে যে মাল্টিফ্যাসেটেড ডিপ্লোমেসির প্রয়োজন, যেটা এখন এই মুহূর্তে নেই। আমরা আশা করব যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দিকে চিন্তা ভাবনা করবে। হয়তো মৌখিক সমর্থন পেতে পারি, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো সমর্থন পাবো না। বাংলাদেশ সরকারের এখন উচিত হবে যেটাকে নিয়ে এখন আর নতুনভাবে চিন্তা করা। প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ। কাল পবিত্র ঈদে মিলাদুন্নবী, ইসলামের শান্তি ছড়িয়ে দেওয়ার বার্তা রাষ্ট্রপতির, কল্যাণমুখী সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। ফ্ল্যাট বিক্রির প্রতারণার মামলায় গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার, কাল সকালে তোলা হবে আদালতে। পূর্ণ উৎপাদনে ফিরছে তেল বিদ্যুৎ কেন্দ্র, কমবে লোডশেডিং। দেশে সারের সংকট নেই জানালেন তথ্য উপদেষ্টা। সারের সংকট নেই, কোনো জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো এসছে। শেখ হাসিনার বিষয়ে আর দায়ভার নিতে চায় না ভারত, পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা, বললেন তথ্যমন্ত্রী। শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই, যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু। 5 সেপ্টেম্বর থেকে 11 দলের বিভাগীয় লং মার্চ, বিরোধী দলীয় নেতাকে প্রধান করে জামায়াতের ছায়া মন্ত্রিসভা চূড়ান্ত। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, আমি সামিয়া তমা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের 9 বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে পালিত হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস। মঙ্গলবার কুতুপালংয়ের 4 নম্বর ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হন হাজারো রোহিঙ্গা। স্বদেশে ফিরে যাওয়ার দাবি জানিয়ে নানান স্লোগান দেন তারা। বাংলাদেশে রোহিঙ্গা প্রত্যাবাসনের 9 বছর। মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে প্রাণে বাঁচতে এই দিনে বাংলাদেশের সীমান্তে নেমেছিল রোহিঙ্গাদের ঢল। 2017 সালের 25 আগস্টের পর থেকে কয়েক সপ্তাহে 7 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে। এরপর দীর্ঘ 9 বছরেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত 1.5 বছরে নতুন করে 1,54,000-এর বেশি রোহিঙ্গা এই স্রোতে যুক্ত হয়েছেন। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা 14 লাখের বেশি। স্থানীয় জনপ্রতিনিধি ও রোহিঙ্গা নেতারা বলছেন, দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা, কর্মহীনতা এবং অন্তহীন হতাশার সুযোগ নিয়ে উখিয়া ও টেকনাফের পাহাড় ঘেরা জনবহুল ক্যাম্পগুলো কেবল বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের ঠিকানা নয়, এগুলো এখন পরিণত হয়েছে ভয়াবহ অপরাধের রাজ্যে। 9 বছর পূর্তি উপলক্ষে উখিয়ার কুতুপালংয়ের 4 নম্বর ক্যাম্পে ফুটবল মাঠে জড়ো হতে থাকেন রোহিঙ্গারা। আশপাশের বিভিন্ন ক্যাম্প থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন তারা। হাতে ছিল পোস্টার, প্ল্যাকার্ড, স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে আসা রোহিঙ্গারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজ দেশে ফিরতে চান তারা। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি তাদের। আমরা অনেক মিস করতেছি আমাদের দেশকে, আমাদের এলাকাকে, আর আমাদের দরবারিকে। আমরা চাই আমাদের দেশে আমরা ফিরে যেতে। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে মায়ানমারে রিটার্ন করতে চায়, আমাদেরকে ইউএন ফোর্স দিতে হবে, আমাদের রাইট আমাদেরকে দিতে হবে। আমাদের রাইট যেটা আছে ওটা যদি আমাদেরকে দেয়, আমরা এজিলি ওইখানে চলে যেতে চাই। বছরের পর বছর বাংলাদেশে আশ্রিত থাকা নয়, বরং স্বদেশে নিরাপদ প্রত্যাবাসনই তাদের মূল লক্ষ্য বলে জানান রোহিঙ্গা নেতারাও। এদিকে প্রত্যাবাসনে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান দেখছেন ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার। পুরোপুরি বাংলাদেশের হাতে নয়, সেটি নির্ভর করছে মিয়ানমারের উপর এবং মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের উপর। তো সেটি অবশ্যই বাংলাদেশ সব পক্ষগুলোকে সাথে নিয়ে কাজ করছে। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের সহিংসতার মুখে বাংলাদেশে ব্যাপক হারে রোহিঙ্গাদের আগমন শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 9 বছরে মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও, বরং গত 2 বছরে অনুপ্রবেশ করেছে আরো 1.5 লাখেরও বেশি। বিশ্লেষকরা বলছেন, এই সংকট সমাধান করা সহজ হবে না। তাদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রয়োজন সুদূর প্রসারী এবং টেকসই পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়।
গণহত্যা থেকে প্রাণে বাঁচতে 2017-র 25 আগস্ট থেকে বাংলাদেশের সীমানায় আছড়ে পড়ে রোহিঙ্গাদের ঢল। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফ আর উখিয়ায় আশ্রয় নেয় 7.5 লাখের বেশি রোহিঙ্গা। দীর্ঘ এই সময়ে নানা রকমের আশ্বাস, উদ্যোগ আর পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবতা হলো অনুপ্রবেশ হওয়া একজন রোহিঙ্গাও ফিরে যেতে পারেনি নিজ দেশে। সাম্মর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই শুরুতে বাস্তুহারা এই জনগোষ্ঠীর সহায়তায় নানা আন্তর্জাতিক ও বৈশ্বিক সংস্থার উদ্যোগ দেখা গেলেও সময় যতই গড়িয়েছে সহায়তার পরিমাণ কমে এসেছে, চাপ বেড়েছে বাংলাদেশের ওপর। প্রশ্ন উঠেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে সফলতা নেই কেন? এই মুহূর্তে বাংলাদেশের তুলনায় মায়ানমার আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না কারোর কাছ থেকেই হয়তো মৌখিক সমর্থন পেতে পারি, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো সমর্থন পাবো না। বাংলাদেশ সরকারের এখন উচিত হবে যেটাকে নিয়ে এখন আর নতুনভাবে চিন্তা করা। সব পক্ষের সাথে কিছু যোগাযোগ রেখে একটা বলা চলে যে মাল্টিফেসেটেড ডিপ্লোমেসির প্রয়োজন, যেটা এখন এই মুহূর্তে নেই। আমরা আশা করব যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দিকে চিন্তা ভাবনা করবে। আশ্রিত রোহিঙ্গাদের সামনে অনিশ্চিত জীবন, অন্তহীন হতাশার সুযোগে জনবহুল ক্যাম্পগুলো হয়ে উঠেছে অপরাধের অভয়ারণ্য। গত 9 বছরে 300-র মতো হত্যাকাণ্ড ঘটেছে আশ্রয় শিবিরগুলোতে। আধিপত্য বিস্তার, টার্গেট কিলিং, অপহরণ, মাদক চোরাচালানের মতো ঘটনায় জড়িত আছে ক্যাম্পগুলোর 10টি সশস্ত্র গোষ্ঠী, যা চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসন এবং উন্নয়ন সহযোগীদের। এই যে অস্ত্রের আনাগোনা আমাদের সীমান্ত দিয়ে, এবং এটির কোন সময় শোনা যায় যে প্রশিক্ষণও থাকতে পারে আমাদের গহীন জঙ্গলে, কক্সবাজার এলাকায়। যতদিন পর্যন্ত এখানে দারিদ্র থাকবে, ভবিষ্যৎ সম্বন্ধে যখন তাদের এই অনিশ্চয়তা থাকবে, সেখানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে এবং তাদের অনেকের মধ্যে এখন এটা জেনুইনলি একটা দাবি থাকতে পারে যে আমরা মায়ানমার সরকারের বিরুদ্ধে বা আরাকান আর্মির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বর্তমানে উখিয়া এবং টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে মোট রোহিঙ্গার সংখ্যা 14 লাখেরও বেশি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন এখনও শুরু না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই উদ্বেগের কথা জানান তিনি। আয়োজনে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের নানা দিক তুলে ধরেন মাইকেল মিলার। তিনি জানান, রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় রাখছে ইইউ। নির্বাচনের পর বাংলাদেশের সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব দীর্ঘমেয়াদী পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত, স্বল্পমেয়াদী সুবিধার ভিত্তিতে নয়। আমরা বিশ্বাস, ন্যায্যতা এবং সমৃদ্ধির উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাই। আমরা রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনকে সমর্থন করি। বাংলাদেশ যে বোঝা বহন করছে আমরা তা স্বীকার করি এবং আন্তর্জাতিকভাবে এই দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তা মনে করি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের স্থায়ী সমাধান। ধর্মের নামে বিভেদ, বৈষম্য না করে ইসলামের শান্তির বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ মুক্ত সমাজ গড়তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুকরণীয়। সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি ও তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 15 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী, প্রতিমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। সর্বশেষ নবী এ সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী ও আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকার ও সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়।
বলেন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী 2030 সালের আগে দেশের সব মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়কে মাসিক সম্মানী ভাতার আওতায় আনা হবে। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতার আওতায় আসবে। রাষ্ট্রপতি বলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সহনশীলতা ও সম্প্রীতির অনন্য শিক্ষা। সেই আদর্শ অনুসরণ করে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহিমান্বিত দিবস উপলক্ষে আমি সকলের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য, ন্যায়, সততা, সহিষ্ণুতা, ক্ষমা ও মানবপ্রেমের মহান আদর্শে নিজেদের জীবন ধারণ করি। ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শান্তি ও মানবতার বাণী ছড়িয়ে দেই। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ পরিচালনায় 15 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে বাইতুল মোকাররমে প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত থাকছে ওয়াজ, নসিহত, মাহফিল, সেমিনার সহ নানা আয়োজন। তরুণদের জন্য থাকছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্যালিগ্রাফি প্রদর্শনী ও মাসব্যাপী বইমেলা। এই অনুষ্ঠানে সবার নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেয়া বাণীতে এই আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, মহানবীর শুভ আগমন মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তার আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত 8:30টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে গুলশান থানার ওসি দাউদ হোসেন। জানান, বিদিশা এরশাদের বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। সেই মামলায় 2 বছরের সাজাও হয়েছে। ওয়ারেন্ট থাকায় গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে 20 মে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিদিশা এরশাদের 2 বছরের কারাদণ্ড দেন ঢাকার আদালত। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি জুবাইর সানি বলছিলাম নিউজ 24 থেকে। ভাইয়া, বিদিশা এরশাদকে গ্রেপ্তার নাকি? গ্রেপ্তার। এটা কোন মামলা বা কি কারণে গ্রেপ্তার করছেন? ওয়ারেন্ট বলে গ্রেপ্তার, এটা সাজা ওয়ারেন্ট ছিল। কোর্টে কবে পাঠাবেন? সকালে। দেশজুড়ে চলমান লোডশেডিংয়ের দুর্ভোগ থেকে শিগগিরই মিলতে পারে স্বস্তি। দ্রুত কমবে লোডশেডিং, কারণ পূর্ণ উৎপাদনে ফিরছে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপে ফার্নেস অয়েল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ সক্ষমতায় চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে আরও প্রায় 2,500 মেগাওয়াট বিদ্যুৎ। বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্ট। কয়েকদিন ধরেই দেশজুড়ে বাড়ছে লোডশেডিং। শহরের তুলনায় অনেক বেশি লোডশেডিং হচ্ছে গ্রামে গঞ্জে। কোথাও কোথাও বন্ধ হচ্ছে শিল্প কারখানা। এর কারণে দুর্ভোগে জনমানুষ। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্বিগুণ থাকলেও সম্প্রতি 3,500 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং এর মুখে পড়েছে দেশ। সরকারের এক দূরদর্শী সিদ্ধান্তে বদলাতে শুরু করেছে সেই পরিস্থিতি। বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্রগুলোকে তাদের সর্বোচ্চ সক্ষমতায় জাগিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বেসরকারি কেন্দ্রগুলোর বকেয়া প্রায় 12,000 কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। গভর্নমেন্ট গতকাল একটা মিটিং করেছে যে আমাদের ডিউগুলো তারা সেটেল করে দেবে। এখনো আমাদের ক্যাপাবিলিটি আছে আর 3,000 মেগাওয়াটের মতো। সো গভর্নমেন্ট যদি আমাদেরকে ইমিডিয়েটলি আমাদের পেমেন্টগুলো রেগুলারাইজ করে ফেলে, তাহলে আমরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা এই তেলগুলো নিয়ে আসবো এবং আমরা এই 3,000 মেগাওয়াট এক্সট্রা এটা দিতে পারবো। এবং তাতে কি হবে, গভর্নমেন্ট এই 3,000 মেগাওয়াট আমাদের থেকে যদি ইলেকট্রিসিটি পায়,
তাহলে গভর্নমেন্টের বা প্রাইভেট সেক্টরে যে গ্যাস ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে ওইখান থেকে 3000 মেগাওয়াট সে বন্ধ করে দিতে পারে এবং এই গ্যাসটা সে তখন ইন্ডাস্ট্রিতে দিতে পারে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম যেমন বেড়েছে, তেমনি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় এলএনজি সরবরাহ দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। স্পট মার্কেটে টেন্ডার করেও কাঙ্ক্ষিত সময়ে মিলছে না এলএনজি। এমন পরিস্থিতিতে এলএনজির চেয়ে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন এখন তুলনামূলক সাশ্রয়ী বিকল্প। তাই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে ফার্নেস অয়েলের ব্যবহার বাড়ানোয় জোর দিচ্ছেন নীতি নির্ধারকরা। আর বিদ্যুৎ খাত থেকে সাশ্রয় হওয়া গ্যাস সরবরাহ করা হবে গ্যাস সংকটে ধুঁকতে থাকা শিল্প খাতে। বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস কমিয়ে শিল্প খাতে সরবরাহ বর্তমান পরিস্থিতিতে বাস্তবসম্মত বলছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম। এছাড়া বকেয়া মিটিয়ে 2500 মেগাওয়াটের তেল ভিত্তিক কেন্দ্রগুলো চালু করলে বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলছেন তিনি। আর কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোকে নিরবিচ্ছিন্নভাবে অন্তত 80% সক্ষমতায় চালানো জরুরি মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে এলএনজির দাম বেশি হওয়ায় এই মুহূর্তে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন তুলনামূলক সাশ্রয়ী। তবে দীর্ঘমেয়াদে তেল নির্ভর না করে অর্থনৈতিক রিটার্ন বাড়াতে শিল্প গ্যাস সরবরাহ নিশ্চিত করার তাগিদ এই বিশেষজ্ঞের। বর্তমানে গ্রিড ভিত্তিক মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 29,500 মেগাওয়াট, যার মধ্যে প্রায় 19% ফার্নেস অয়েল ভিত্তিক। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে তেল ভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ উৎপাদনে ফিরলে একদিকে যেমন লোডশেডিং এর ভোগান্তি কমবে, অন্যদিকে শিল্পের চাকাও পুরো দমে সচল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। দেশে সারের কোনো সংকট নেই, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সংকট নেই, কোনো জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো এসছে, পত্রিকায় এসছে, আমরা খেয়াল করেছি এবং সেটার জন্য সরকার খুব দ্রুত ব্যবস্থাও নিচ্ছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, সেটা কৃষি বিভাগের হোক, সেটা প্রশাসনের হোক, বদলি করা হয়েছে। শেখ হাসিনার বিষয়ে ভারত আর দায়ভার নিতে চাচ্ছে না, তাই তার প্রত্যর্পণের বিষয়টি জুডিশিয়ারির উপর ছেড়ে দিয়েছে দেশটি, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্তালিব রহমান পার্থ। তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা। তথ্যমন্ত্রী আরো বলেন, এই সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না। 24 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় হয় 2025 নভেম্বরে। এরপর থেকেই অন্তর্বর্তী সরকার তাকে ফিরিয়ে আনতে ভারতের সাথে আলোচনা শুরু করে। সরকার গঠনের পর বিএনপিও অব্যাহত রাখে সেই আলোচনা। তবে জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে। সম্প্রতি ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ভারত সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সেদেশের আদালতের উপর ছেড়ে দিয়েছেন। সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে উপস্থিত থেকে নতুন তথ্যমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। বলেন, 5 আগস্ট শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিলেও এখন আর তার দায়িত্ব নিতে চাচ্ছে না। আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে কন্ডিশনগুলি দেওয়া হয়েছে, এবং আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবে না। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। শেখ হাসিনার সাথে আরো যারা পলাতক রয়েছেন সবাইকে দিল্লির কাছে ফেরত চায় ঢাকা। আমাদের তো দাবি একই যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই, যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি সেগুলির সঠিক বিচার হবে। তো সেইভাবেই আমার ধারণা এখন চলছে।
এদিকে আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এই সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, যা গেল 6 মাসে প্রমাণ হয়েছে। আপনাদের আমাদেরকে সহযোগিতা করতে হবে। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে সরকারের মন্ত্রিসভার আদলে ছায়া মন্ত্রিসভা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। মিয়া গোলাম পরওয়ারকে এলজিআরডি, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে পররাষ্ট্র এবং ব্যারিস্টার শিশির মনিরকে দেয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি। এছাড়াও গণভোটের রায় বাস্তবায়ন সহ 6 দাবিতে 5 সেপ্টেম্বর থেকে বিভাগীয় লং মার্চ শুরু করবে 11 দলীয় ঐক্য। নির্বাচনের পরপরই বিরোধী দল ঘোষণা দিয়েছিল ছায়া মন্ত্রিসভার, যা অনেকটা চূড়ান্ত। এখন সরকারের মন্ত্রী পরিষদের কাঠামো অনুসারে দায়িত্ব বন্টন করা হয়েছে। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন ছায়ামন্ত্রীর নাম জানিয়েছে দলটি। এতে প্রধানমন্ত্রী হচ্ছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মিয়া গোলাম পরওয়ার, পররাষ্ট্রমন্ত্রী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্বরাষ্ট্রমন্ত্রী হামিদুর রহমান আজাদ ও আইনমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ব্যারিস্টার শিশির মনির। সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণ, সরকারের সিদ্ধান্তের বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এই ছায়া মন্ত্রিসভা গঠন, বলছে জামায়াত ইসলামী। রাজনৈতিক সাংবিধানিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, এটা আমরা বিশ্বাস করি। এখনো চাই যে পার্লামেন্ট এটা নিষ্পত্তি হোক। এদিকে গণভোটের রায় বাস্তবায়ন সহ 6টি দাবিতে 5 সেপ্টেম্বর লং মার্চ শুরু করবে 11 দলীয় ঐক্য। জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার জানান, 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লালদিঘি মাঠ পর্যন্ত লং মার্চ হবে। বলেন, বিএনপি জনদাবি উপেক্ষা করে আন্দোলনে বাধ্য করছে। 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। জানান, দেশের মানুষের দাবি আদায়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক লং মার্চ করবে 11 দল। যাবে বাই ট্রেন সিলেট। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের বিহারে বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। মঙ্গলবার পাটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, তবে বিপিএসসি কর্তৃপক্ষ এবং প্রশাসন অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। এদিকে 5 সেপ্টেম্বর দিল্লির রাজপথে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি, যার নেতৃত্ব দেবেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। দিল্লির রাঁচির পর প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল পাটনা। মঙ্গলবার রাজ্যপালের সরকারি বাসভবনের দিকে অভিযানের ডাক দেন আন্দোলনকারীরা। ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার অনিয়ম ও প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ তাদের। এর নিরপেক্ষ তদন্ত এবং পরীক্ষা বাতিলের দাবি জানান আন্দোলনরতরা। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে। কয়েক ডজন বিক্ষোভকারী তার টোপকে সামনে এগিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান ব্যবহার করে পুলিশ। সরকার পুলিশি ব্যবস্থা ও সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। বিক্ষোভকারীদের জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে বিরোধী কংগ্রেস নেতা সুশীল কুমার অভিযোগ করেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে বিপিএসসি, বিএসএসসি ও অন্যান্য নিয়োগ সংক্রান্ত নানা দাবির বিষয়ে সরকার কোনো স্পষ্ট আশ্বাস দেননি। টিআরই এক পর্যায়ের পরীক্ষা চালু করতে হবে এবং নেগেটিভ মার্কিং বাতিল করতে হবে। গত মাসে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হওয়া আন্দোলনের জেরে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। পরিস্থিতি নিয়ে তদন্তে ভারতের সুপ্রিম কোর্ট ইতিমধ্যে একটি প্যানেল গঠন করেছে। এদিকে ফের দিল্লি রাজপথে নামছে ককরোচ জনতা পার্টি সিজেপি। 5 সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে পুলিশ সদর দপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে তারা। সিজেপির দাবি, এবারের আন্দোলনে নেতৃত্ব দেবেন নিট বিতর্কে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে দেয়া হয়নি ক্ষতিপূরণ। আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ার প্রতিশ্রুতিরও বাস্তবায়ন হয়নি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।